মার্শল্যান্ডবাসী দুই নাবালিক মেয়ে নিখোঁজ। ইনভেস্টিগেট করতে এসে দুই অফিসার জানতে পারে যে এই কেস অপহরণের নয়, খুনের। সেই এলাকায় এর আগেও একাধিক নৃশংস খুন হয়েছে, আর সবকটি খুনের শিকার হয়েছে স্থানীয় কমবয়সী মেয়েরা। দুই গোয়েন্দা যখন তদন্ত শুরু করে, তাদের হাতে লাগে একের পর এক রহস্যের সূত্র। সেগুলোকে অনুসরণ করে তাদের দক্ষতা ও দাপটে এক এক করে রহস্যের জটলা খোলে, আর অন্তিমে ধরা পড়ে যে কারা এবং কিভাবে মেয়েদের ফাঁসিয়ে তাদের তুলে নিয়ে গিয়ে তাদের সাথে কি অমানবিক অত্যাচার করত। ডিটেলে জানবো এই সিনেমার ঘটনা, তো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জায়গাটা হলো স্পেন দেশের মার্শল্যান্ড তথা জলাভূমি অঞ্চল। মাঝে একটি ছোট্ট শহর। অধিকাংশ লোক এখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত। সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, কিন্তু সাথে লুকোনো আছে কিছু কালো রহস্য। সালটা হলো 1980। মডার্নাইজেশনের যুগে এই এলাকাটা স্পেনের বাকি জায়গাগুলো থেকে অনেকটা পিছিয়ে। এই জন্যই এখানকার নিউ জেনারেশন থাকতে চায় না। ঠিক এমন পরিস্থিতিতেই এখানকার এক পরিবারের দুই মেয়ে, দুই নাবালিক বোন নিখোঁজ। তারা কি পালিয়ে গেছে না তাদের অপহরণ করা হয়েছে, তার ইনভেস্টিগেশন করতেই দুই ডিটেকটিভ রাজধানী শহর মাদ্রিদ থেকে এসেছে। একজনের নাম জুয়ান, সিনিয়র গোয়েন্দা, আর তার অ্যাসিস্ট্যান্ট পেদ্রো। তাদের দেশ স্পেন কেবলই ফাসিস্ট সরকারকে উৎখাত করে নতুন গণতন্ত্র সরকার গঠন করেছে, কিন্তু এখনও এখানকার কিছু লোক পুরনো হিটলারবাদী সরকারকে সমর্থন দেয়, আর এটা পেদ্রোর একদম পছন্দ না। পেদ্রো ফাসিস্টের ঘোর বিরোধী, কিন্তু অন্যদিকে জুয়ান আগের ফাসিস্ট সরকারের হয়ে কিছু দমনমূলক কাজ করেছে, আর এই খাতিরেই পেদ্রো তাকে পছন্দ করে না। যাই হোক, এরপর লোকাল পুলিশ এসে তাদের কেসটা সম্বন্ধে প্রাথমিক ইনফরমেশন দেয়, যেমন দুই বোনের মধ্যে স্ট্রেলা 17 বছর এবং কার্মেন 16 বছর বয়সী। লাস্ট টাইম এক মহিলা তাদের দেখেছিল একটা গাড়িতে উঠতে। সময় ছিল তখন মধ্যরাত্রি। গাড়িটার রং সাদা, সিট্রয়েন কোম্পানির, কিন্তু মডেল কি তা জানে না ওই মহিলা। পেদ্রো পুলিশদের কথা শুনে বুঝতে পারে যে এখানকার লোকজন অনেকটা সেকেলে, রাত্রিবেলা মেয়েদের বাইরে বেরোতে দিতে পছন্দ করে না। নেক্সট ডে তারা নিখোঁজ দুই বোনের বাড়িতে যায়। স্ট্রেলা ও কার্মেনের বাবা ফেরিতে মাল পারাপারের কাজ করে, সেখানেই তাদের ছোট্ট বাড়িটি। জুয়ান ও পেদ্রো তাদের দুই মেয়ের ঘরে তল্লাশি চালায়। জুয়ান প্রশ্ন করে গার্জেনদের, কি মনে হয় আপনাদের দুই মেয়ে কোথায় যেতে পারে? লোকটা বলে এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। গোয়েন্দাদের উপস্থিতি লোকটার কিন্তু পছন্দ হয়নি। বলে যে তার স্ত্রীর আত্মীয় পরিজন উঁচু সরকারি পদে নিযুক্ত আছে বলেই তাদের প্রতি এই স্পেশাল ট্রিটমেন্ট, নইলে সরকার তাদের কোনো গ্রাহ্যই দিত না। রাগ করে কাজে চলে যায়। বোঝা যায় দারিদ্রতার উপর দুই যুবতী মেয়ের ঝঞ্ঝাট লোকটাকে ক্ষিপ্ত করেছে, কিন্তু তার স্ত্রী সম্পূর্ণ সহযোগ করে তাদের। বলে ঘর থেকে তাদের দুই মেয়ের সেভিং ব্যাংক অ্যাকাউন্ট খাতা ও তাদের কিছু কাপড় নেই। এখান থেকে আপাতত এটাই বোঝা যাচ্ছে যে তারা হয়তো পালিয়ে গেছে। তার স্ত্রী চুপি চুপি তাদের একটা খাম ধরিয়ে দেয় আর বলে এর সম্বন্ধে তার স্বামী যেন না জানতে পারে। কি আছে খামের ভেতর? সেখান থেকে বেরিয়েই খাম খুলে তারা দেখে একটা মচড়ানো ফটো নেগেটিভ। আলোয় তুলে ধরলে দেখা যায় ফটোতে স্টেলা ও কার্মেনের নগ্ন ছবি, যেটা ইন্ডিকেট করছে যে দুই বোন খারাপ সঙ্গতে পড়েছে। এরপর তারা স্কুলে স্টেলা ও কার্মেনের ফ্রেন্ডদের সাথে দেখা করে। জানতে পারে যে স্টেলা ও কার্মেনের কোনো বয়ফ্রেন্ড নেই, আর এখানকার প্রত্যেক মেয়েদের মতো তারাও চাইতো এই শহর ছেড়ে কোনো বড় শহরে যেতে। এদের মধ্যে মারিনা নামের মেয়েটির এক বয়ফ্রেন্ড আছে যার নাম কুইনি। এরপর তারা যায় ওই মহিলার সাথে দেখা করতে যে দেখেছিল স্টেলা ও কার্মেনকে শেষবারের মতো একটা হোয়াইট কারে উঠতে। মহিলাটি তাদের দেখিয়ে দেয় কোন জায়গাটিতে গাড়িটা তাদের পিক করেছিল। জুয়ান বলে তাদের কি জোর করে গাড়িতে তোলা হয়েছিল? মহিলাটি বলেন না, গাড়ি চালককে মনে হয় তারা জানতো, কারণ তারা হাসছিল। জোয়ান তাকে সিট্রয়েন গাড়ির দুটো মডেলের স্কেচ দেখায়। মহিলাটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই গাড়িটা। জোয়ান বুঝে যায় যে গাড়িটার মডেল ছিল ডায়ান 6। আবার এই সেম গাড়ি স্টেলা ও কার্মেনের বাবার কাছেও আছে, কিন্তু সেটা হলুদ বর্ণের। রাত্রিবেলা যে হলুদ সাদার মতোই দেখতে হতে পারে এর আশঙ্কা করে পেদ্রো। বলাও যায় না যে তাদের নিরুদ্দেশের পিছনে তাদের বাবারও হাত থাকতে পারে।
ফেরার পথে তাদের একটা অপরিচিত লোকের সঙ্গে দেখা হয়। লোকটা তাদের কেসে হেল্প করতে নিয়ে যায় তাদের একটা ফিশিং বোটে। সেখানে এক মহিলা কাজ করে, সে নাকি মৃত লোকের সঙ্গে কথা বলতে পারে। মহিলাটি বলে তার মৃত মা তার স্বপ্নে এসে তাকে নাকি বলেছে স্টেলা ও কারমেন কোথায় আছে, শহরের ধারে পরিত্যক্ত ফার্ম হাউসটায়। মহিলাটি জোয়ানের দিকে তাকাতেই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে যায়। তার চোখে কি যেন একটা দেখতে পাচ্ছে। যাই হোক, এরপর জোয়ানরা লোকাল পুলিশের সাথে সেই ফার্ম হাউসটায় যায়। ততক্ষণ রাত হয়ে গেছে। রাতের অন্ধকারেই তারা ভগ্ন ফার্ম হাউসটায় তল্লাশি চালায়। মেয়ে দুটোকে তো পাওয়া যায় না, কিন্তু পাশেই একটা কুয়োতে কি যেন একটা জিনিস ভাসছে। বের করে আনলে বোঝা যায় যে সেটা হলো একটা পার্স। পুলিশ শনাক্ত করে এটা বড় বোন স্টেলার। পরের দিন সকালে দিনের আলোয় তারা আবার সে স্থানে এসে খোঁজাখুঁজি চালায়, কিন্তু কিছুই পাওয়া যায় না। ঝোপের মধ্যে থেকে একটা লোক হঠাৎ বেরিয়ে দৌড়ে পালাতে লাগে। তৎক্ষণাৎ পেদ্রো ও জোয়ান তার পিছনে ধাওয়া দেয়। দৌড়তে দৌড়তে কিছু দূর গিয়েই তারা লোকটাকে ধরে ফেলে। পেদ্রো প্রশ্ন করে, দৌড়াচ্ছিলে কেন? হাঁপাতে হাঁপাতে বলে সে একটা বাচ্চা হরিণ শিকার করেছে, যেটা আইনত অপরাধ বলেই সে পুলিশদের দেখে ভয় ভাগছিল। তার নিজের নাম জেসাস বলে, এখানকারেরই লোক। এই এলাকার অলিগলি তার জানা আছে। জোয়ান তাকে ছেড়ে দেয়। ইতিমধ্যে দুই পথযাত্রী রাস্তার ধারে নেমে বাথরুম করতে গিয়ে আবিষ্কার করে একটা ভয়ানক ব্যাপার। ক্ষেতের জলাভূমিতে পড়ে থাকতে দেখে দুই মেয়ের নগ্ন মৃতদেহ দুটোকে কাদা থেকে বের করে আনা হয়। পুলিশ চিনতে পায় এই দুটো লাশ হলো দুই বোন স্টেলা ও কারমেনের। পুলিশ এক্সামাইন করে যে খুব নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে। সারা শরীরে একাধিক কাটার চিহ্ন। কাঁচা রাস্তায় টায়ারের ছাপ দেখে জোয়ান অনুমান লাগায় যে খুন করেছে অন্য জায়গায়, কিন্তু গাড়িতে করে এখানে এসে লাশ দুটো ফেলে দিয়ে গেছে। এই খবর পেয়ে শহরে হইচই বেঁধে যায়। বড় অফিসার এসে জোয়ান ও পেদ্রোকে চাপ দেয় কেসটা তাড়াতাড়ি সলভ করার। এক মিডিয়া রিপোর্টার এসে চেষ্টা করে লাশ দুটোর ছবি তোলার, কিন্তু জোয়ান তাকে তাড়িয়ে দেয়। এরপরেই দুঃখের সংবাদ দেওয়া হয় পরিবারকে। তাদের মা বাবা একদম ভেঙে পড়ে। এতে জোয়ান ও পেদ্রো খুব আপসেট হয়। সেদিন রাতেই যখন জোয়ান ও পেদ্রো হোটেল রুমে, হঠাৎ দরজায় কড়া নেড়ে হোটেল পক্ষ তাদের জানায় শটগান হাতে একটা ছেলে নিচে তাদের সাথে দেখা করতে এসেছে। প্রুফ হিসেবে যখন পেদ্রো ছেলেটাকে পুলিশ ব্যাচ দেখায়, তারপর ছেলেটা তাদের উপর বিশ্বাস পায়। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে তার গার্লফ্রেন্ডের নাম বেত্রিস। গত বছর তার মৃতদেহ উদ্ধার হয়েছিল নদীতে। লোকাল পুলিশ সুসাইড কেস বলে বেশি মাথা ঘামায়নি। তার গার্লফ্রেন্ড পাশের বড় শহরে একটা 5 স্টার হোটেলে কাজ করত। মাঝে মধ্যে ফিরে আসতো শুধু তার সঙ্গে দেখা করতে। একদিন ফেরার পথেই সম্ভবত এই ঘটনা ঘটে, কারণ মৃতদেহের সাথে একটা সুটকেসও উদ্ধার হয়েছে। সুটকেস নিয়ে কোন পাগলই বা সুসাইড করে? এই জন্যেই তার দৃঢ় বিশ্বাস যে সেটা একটা খুন ছিল, আর ওই খুনি এবার স্টেলা ও কারমেনকে মেরেছে। তখন পুলিশ কোনো হেলদোল দেখায়নি, কিন্তু এইবার তার বিশ্বাস যে বাইরে থেকে আসা এই দুই গোয়েন্দা নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের হত্যাকারীকে খুঁজে বের করবে। পরের দিন সকালে স্টেলা ও কারমেনের পোস্টমর্টেম রিপোর্ট আসে। রিপোর্ট পড়ে তারা জানতে পারে যে খুনি দুই বোনকে মারার আগে তাদের রেপ করেছিল, আর এতে খুনির ব্লাড গ্রুপও উদ্ধার হয়েছে, AB টাইপ। হত্যাকারী তাদের ডায়ান 6 গাড়িতে তুলেছিল। তাই জোয়ান পুলিশের কাছে এই এরিয়ার প্রত্যেক ডায়ান 6 গাড়ি চালকের নামের একটা লিস্ট চেয়েছে। থানায় গিয়ে যখন তারা গত বছরে জলে ডুবে মরা বেত্রিজের সুটকেসটা খুলে চেক করে, তো পায় একটা কর্মসংস্থানের প্রচারপত্র, যেখানে লেখা থাকে জব অপরচুনিটি ফর উইমেন। আর এইরকম সেম একটা পত্রিকা জোয়ান দেখেছিল স্টেলা ও কারমেনের ঘরে। তাই তারা পত্রে লেখা ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কে সেই ব্যক্তি যে এখানকার মেয়েদের বড় শহরে কাজ জোগাড় করে দিচ্ছে? জায়গাটা খুঁজে না পেলে রাস্তায় জেসাসের হেল্প চায়। এই লোকটা ওই হয় হরিণ শিকার করে পালিয়ে যাওয়া ধান্দাবাজ লোক। তাদের কাছে যথার্থ টাকা আদায় করে, তারপরেই রাজি হয় তাদের হেল্প করতে। তাদের ঠিকানায় নিয়ে যায় বিলের এক প্রান্তে ফাঁকা একটা বাড়ি, গেটে তালা দেওয়া। লোকটা কিন্তু বেশ কাজের, কেরামতি খাটিয়ে তাদের জন্য তালা খুলে দেয়।
ভেতরে ঢুকে তারা দেখে ঘরটা একদম পরিত্যক্ত, ধুলা জমেছে। কিন্তু ডাইনিং টেবিলের সরঞ্জাম বলছে যে বাড়ির মালিক মাঝে মধ্যে এখানে এসে রাত্রি কাটায়। ঘরটা তল্লাশি চালালে পেদ্রো একটা ফটো পায়। ফটোতে স্টেলা ও কার্মেনের সাথে আরও দুজন থাকে। জেসাস বলে দুই বোনের মাঝখানের ছেলেটি হলো কুইনি আর বাঁ পাশের মেয়েটি হলো বেত্রিস। ফটোতে কুইনি বাদে 3টি মেয়ে স্টেলা, কার্মেন ও বেত্রিস 3 জনই মৃত। এরপর সেখান থেকে বেরিয়ে সে এলাকায় আরও খোঁজ চালিয়ে জানতে পারে আর এক কম বয়সী মেয়ের সাথে হওয়া অপরাধের ঘটনা। 3 বছর আগে এডেলা নামের এই মেয়েটি নিখোঁজ হয়ে যায়। তার বাড়ির লোক বলে মেয়েটি কাজ খুঁজতে বড় শহরে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। পেদ্রো জিজ্ঞাসা করে এডেলা কেন বাড়ি ছাড়তে চেয়েছিল। মহিলাটি বলে এর জন্যে দায়ী কুইনি নামের ছেলেটি। কুইনি ও এডেলা প্রেম করত। হঠাৎ একদিন কুইনি তাকে ছেড়ে দিলে এডেলা খুব দুঃখ পায়। সেই কষ্ট থেকে ওভারকাম করতেই সে শহরে গিয়েছিল। তারা ধরেই নেয় যে এডেলাকেও খুন করা হয়েছে। জোয়ান ও পেদ্রো একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করছে যে প্রত্যেকটা কেসেই কিভাবে কুইনি নামের ছেলেটি জড়িত থাকছে। তাদের চোখে এখন বর্তমানে এই ছেলেটি প্রধান সাসপেক্ট। কাজের জন্য এডেলা পড়াশোনা করে ডিপ্লোমা পাস করেছিল। তার ওই বই ফাইলপত্র জোয়ান চেয়ে নেয় কিছুদিনের জন্য। এরপর তারা কুইনির পিছন লাগে। ছেলেটি মায়না নামের মেয়েটিকে বাইকের পিছনে তুলে কোথাও যেন নিয়ে চলেছে। তারাও পিছন পিছন তাদের ফলো করে। দেখে বিলের একদম মাঝখানে একটা হান্টিং লজে দুজন তারা ঢোকে। জোয়ানরা ততক্ষণ গাড়িতেই অপেক্ষা করে। কিছুক্ষণ পর ঠিক কেমন করে কুইনি তাদের পিছনের গেট খুলে গাড়িতে ঢুকে পড়ে আর পেদ্রোর গলায় ছুরি ভিড়িয়ে জানতে চায় যে তারা কেন তার পিছু নিয়েছে। ছেলেটি জানতো না যে এরা পুলিশ। জোয়ান চট করে তার হাত পেদ্রোর গলা থেকে সরিয়ে ছেলেটির দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মারলে ছেলেটি ভয়ে গুটিসুটি মেরে যায়। তারপর সেখানেই তার শুরু হয় পুলিশি জেরা। তাকে প্রশ্ন করা হয় যে রাতে স্টেলা ও কার্মেনের হত্যা হয়েছিল তখন সে কোথায় ছিল। কুইনি বলে সে তার গার্লফ্রেন্ড মাইনার সাথে ছিল। তাকে মৃত অ্যাডেলার ফটো দেখানো হয় যার সাথে 3 বছর আগে তার সম্পর্ক ছিল, কিন্তু সে অ্যাডেলাকে চিনতে অস্বীকার করে। যাই হোক, বর্তমানে কুইনির বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ নেই বলে আপাতত তাকে ছাড়তে হয়, কিন্তু তার ছুরিটা জোয়ান নিজের কাছেই রেখে দেয়। জোয়ান ও পেদ্রো একটা জিনিস লক্ষ্য করে দেখে যে গত 4 বছরে 3 বার খুন হয়েছে আর প্রত্যেকবার খুনের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে, যখন শহরে মেলা হয়। তাদের অনুমান মানুষ যখন আনন্দ উৎসবে মেতে থাকে তখনই হত্যাকারী কিংবা হত্যাকারীরা সুবিধা পায় মেয়েদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফাঁকা জলাভূমিতে লাশ ফেলে দেওয়ার। নেক্সট ডে স্টেলা ও কার্মেনের ফিউনারেল। জোয়ান ও পেদ্রো সেখানে উপস্থিত থাকে। মরণাকাতর তাদের 2 মা বাবা। সেখানকার ধার্মিক মতে কফিন দুটোকে স্থাপিত করা হয়। মৃতাদের মা এসে তাদের একটা গোপন কথা বলে তার 2 মেয়ের হারিয়ে যাওয়া ব্যাংক খাতা দুটো সে তার হাজব্যান্ডকে লুকিয়ে রাখতে দেখেছে। তার সন্দেহ তার নিজের স্বামীর উপরেই। এই বলে সে চলে যায়। তাদেরও সন্দেহ ছিল বাবাটির ওপর। তারপর তারা দেরি না করে ক্রিয়াকলাপ শেষ হতেই তাদের বাড়ি গিয়ে লোকটাকে জেরা করে। লোকটা মুখ না খুললে তার উপর সন্দেহ আরও বেড়ে যায়। শেষমেশ জোয়ান তার গায়ে হাত তোলে, খুব খারাপভাবে পেটায়। তারপর গিয়ে সে মুখ খুলে জানায় যে তার 2 মেয়ের মৃত্যুর কারণ কী। কিছুদিন আগে সে 1 কেজি হেরোইন কুড়িয়ে পেয়েছিল তার ফেরিতে। সেটা লোকাল ড্রাগ ডিলারের ছিল। টাকার লোভ সে সামলাতে না পেরে সে সেটা বেচে দেয়। সে টাকা দিয়ে সে তার পরিবারকে এখান থেকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল। একটা ডায়ার 6 গাড়িও কিনেছে, কিন্তু ড্রাগ ডিলার মস্তানরা জানতে পারলে তাকে ক্রমাগত হুমকি দেয়। আর তারা খুব পাওয়ারফুল। তার সন্দেহ তারাই তার মেয়েদের মেরেছে। মস্তানরা এখনও মাঝে মধ্যে এসে তাদের বাড়ি থেকে টিভি, ফ্রিজ ইত্যাদি তুলে নিয়ে যাচ্ছে। শেষবারের মতো টাকা ফেরত চেয়েছে, নইলে তার গাড়িটাও তুলে নিয়ে যাবে। এখন বোঝা যাচ্ছে যে লোকটা প্রথমবার তাদেরকে দেখে কেন বিরক্তিভাব দেখিয়েছিল। আসলে সে চাইছিল না এর তদন্ত হোক, কারণ মেয়েদের মরার জন্যে ভুলটা তো তারই ছিল। জেনে বুঝে মস্তানদের পাল্লায় পড়েছে। এরপর পেদ্রো পুলিশদের হেল্প নিয়ে
স্থানীয় ড্রাগ ডিলারদের তলব করলে জানতে পারে যে পুলিশও যুক্ত আছে তাদের সাথে। মাছের ব্যবসার আড়ালে তারা অনায়াসে নেশা পাচার করছে। ড্রাগ ডিলাররাই জোয়ান ও পেদ্রোকে ডেকে আনে তাদের স্পটে। তাদের নৌকোয় বসিয়ে বলে স্টেলা ও কার্মেনের বাবা তাদেরকে মিথ্যে কথা বলেছে। আসলে ওই লোকটা হিরোইন কুড়িয়ে পায়নি, সেটা সে তাদের কাছ থেকে চুরি করেছিল। আর তারা কাউকেই মারেনি, না স্টেলাকে না কার্মেনকে, বরং তারা চায় কেসটা অচিরেই সমাধান হোক। প্রথমবার তারাই তো তাদের ডেকে এনে জানিয়েছিল পরিত্যক্ত ওই ফার্ম হাউসটার কথা, যেখানে স্টেলার পার্স ব্যাগটা উদ্ধার হয়েছিল। যদি তারা দুজন তাদের ড্রাগস ম্যাটারে না পড়ে, তবে তারা খুনির ব্যাপারে কিছু আরও তথ্য দিতে পারে। তারা সম্মত হলে লোকটা জানায় যে রাতে স্টেলা ও কার্মেনের খুন হয়েছিল, সে রাতেই মাল পাচারের জন্য সে ভগ্ন ওই ফার্ম হাউসটায় লুকিয়েছিল। সেখানে সে একটা লোককে দেখেছিল কুয়োয় পার্স ব্যাগটা ফেলতে। সে লোকটার মুখ তো চিনতে পায়নি, কিন্তু লক্ষ্য করেছিল যে তার হোয়াইট ডায়ান গাড়িটার পিছনে একটা ইউনিক স্টিকার লাগানো ছিল, যেটা দেখতে অনেকটা ব্ল্যাক হ্যাট পরে থাকা একটা মেয়ের। শুনে জোয়ানের মনে হয় সে যেন এমন একটা ফটো কোথাও যেন দেখেছে, কিন্তু কোথায় সেটা তার ঠিক মনে পড়ছে না। যাই হোক, এখান থেকে এটাই স্পষ্ট হয়ে গেল যে ড্রাগস ডিলারদের সাথে খুনের কোনো সম্পর্ক নেই। এরপর তারা আবার কনসেন্ট্রেট করে তাদের একমাত্র সন্দিগ্ধ কুইনিকে ধরার। তাই এবার জোয়ান একাই পিছু নেয় কুইনির। কুইনি তার গার্লফ্রেন্ড মারিনাকে সঙ্গে নিয়ে আবার চলে ওই লজে। অনেক দূরে ক্ষেতের আড়াল থেকে জোয়ান তাদের লক্ষ্য করছে, কিন্তু এইবার তার একটা অদ্ভুত জিনিস নজরে পড়ে। কুইনি ও তার গার্লফ্রেন্ড ভেতরে ঢোকার কিছুক্ষণ পর দামি স্যুট বুট পরা এক ভদ্রলোক লজের গেটে এসে দাঁড়ায়। ভেতর থেকে জানালায় কেউ ইশারা দিলে লোকটা ভেতরে ঢোকে। ইতিমধ্যে কখন যে একটা লোক তার পাশে এসে পড়েছে, জোয়ান তা বুঝতে পারেনি। তার দিকে তাকাতেই মাথায় জোরে আঘাত মারলে সে অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে দেখে সে ফাঁকা বিলের মাঝখানে পড়ে আছে। জোয়ানের মাথা গরম। অনেক হয়েছে লুকোচুরি খেলা, জল অনেক দূর গড়িয়েছে। এখন সে তার ক্ষমতার জোর দেখায়। পুলিশ দিয়ে কুইনিকে ডাইরেক্ট ধরে নিয়ে আসে। তার ব্লাড স্যাম্পল নেওয়া হয়। মিলিয়ে দেখা হবে স্টেলা ও কার্মেনের ধর্ষণকারীর ব্লাড স্যাম্পেলের সাথে। কিন্তু কুইনি খুব কনফিডেন্টের সাথেই তাদের সাথে কোঅপারেট করে, যেন মনে হয় সে অপরাধী নয়। তাকে প্রশ্ন করা হয় কে ছিল সেই স্যুট বুট হ্যাট পরে থাকা ব্যক্তিটি, যে তাদের ঢোকার কিছুক্ষণ পরেই লজে এন্টার করেছিল। ছেলেটা সাফ জানে না বলে জানিয়ে দেয়। ছেলেটা একটু বেশি অ্যাটিটিউড দেখালে তাকে সারা রাত থানায় আটকে দেওয়া হয়। পরের দিন রিপোর্ট এলে জানা যায় যে কুইনির ব্লাড রিপোর্টের সাথে ধর্ষণকারীর ব্লাড গ্রুপ ম্যাচ খায়নি। অফিসারের কাছে তাদের গালও খেতে হয় এই নিয়ে, বিনা প্রমাণে কুইনিকে অ্যারেস্ট করার জন্যে। অফিসার বলেন দেশ তাদের এখন গণতান্ত্রিক, পুলিশ পাবলিকের ওপর খামাখা অত্যাচার করতে পারবে না। তাদেরকে আইন কানুন মেনেই তদন্ত চালাতে হবে। সময় বেশি হাতে নেই। সে এলাকায় ফসল কাটার সময় এসেছে। মানুষ ভয় পাচ্ছে বিলের দিকে যেতে। সরকার থেকে চাপ আসছে খুনিদের তাড়াতাড়ি ধরার। কুইনি যদি খুনি না হয়, তবে কে সেই হ্যাট পরা সাহেব ব্যক্তিটি? এ উত্তর কুইনি ছাড়াও আর একজন দিতে পারবে, সে হলো মারিনা। তাই তারা মারিনার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে লজ্জায় কিছুই বলে না। কিন্তু তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এক কোনো দুশ্চিন্তায় ভুগছে, কিছু তো একটা ফ্যাসাতে পড়েছে। তাই জোয়ান তাদের বাড়ির ল্যান্ডলাইনে একটা ট্যাপ রেকর্ডার লাগিয়ে দেয় মারিনার উপর নজরদারি রাখতে। মারিনা কাকে ফোন করছে, ফোনে কী বা কথা বলছে, সব কিছুই রেকর্ড হবে সেই রেকর্ডারে। এরপর তারা যায় ওই হান্টিং লজটায়। লজের মহিলা ম্যানেজার তাদের গেস্ট ভেবে এক এক করে লজের রুমগুলো তাদের দেখায়। পেদ্রো চিনতে পায় একটা রুম। এটা সেই রুম যেখানে স্টেলা ও কার্মেনের নগ্ন ফটো তোলা হয়েছিল, যার মচড়ানো নেগেটিভটা এখনও তাদের কাছেই আছে। জোয়ান পরিচয় দেয় যে তারা পুলিশ, আর জানতে চায় যে গতকালে হ্যাট পরে আসা লোকটা কে ছিল। মহিলাটি আমতা আমতা সুরে কথা লুকোনোর চেষ্টা করছে। হ্যাট পরা লোকটা তো দূরের কথা, সে কুইনিকে চিনতেও অস্বীকার করছে। জোয়ান বুঝে গেছে যে এই মহিলাটিও খুনির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। জোয়ানের মেজাজ খারাপ হলে মহিলাটির উপর গায়ে হাত তোলে, তাকে শাসায়, কিন্তু পেদ্রো তাকে তেমনটা করতে বাধা দেয়। অফিসার একবার তাদের বলেওছেন পাবলিকের গায়ে হাত না তুলতে।
সেখান থেকে বেরোনোর সময় লজের গেটে তাদের দেখা মেলে একটা লোক দাঁড়িয়ে, সম্ভবত চৌকিদারের কাজ করে এখানে। সবাই মিলে যেভাবে আড়াল করার চেষ্টা করছে ওই শুট বুট হ্যাট পরা লোকটাকে, এতে জোয়ান কনফার্মড যে সেই হলো আসল অপরাধী। কিন্তু এভিডেন্টের নামে তাদের কাছে যে কিছুই নেই, এটাই হলো তাদের সবথেকে বড় মাথা ব্যথার। কেসটা তাড়াতাড়ি সলভ করতে জোয়ান যেভাবে ডেসপারেটলি লোকের উপর অ্যাটাক করছে, এই জিনিসটা কিন্তু পেদ্রোর একদম পছন্দ হচ্ছে না। এই জন্যে সে পার্সোনালভাবে জোয়ানকে না বলে কেসটা সমাধানের এক অন্য কৌশল খোঁজে। পেদ্রো দেখা করতে যায় শহরের এক রিপোর্টারের কাছে। তাকে স্টেলা ও কার্মেনের সেই নেগেটিভটা দেখায়। এই হলো সেই রিপোর্টার যাকে জোয়ান তাড়িয়ে দিয়েছিল, তুলতে দেয়নি মৃতদেহের ছবি। ভালোভাবে দেখলে বোঝা যায় যে সেই নেগেটিভের ফটোটায় আয়নায় ক্যামেরাম্যানের হালকা রিফ্লেকশন ধরা পড়েছে। পেদ্রো তাকে দায়িত্ব দেয় ফটোর ওই অংশটা স্পষ্ট করিয়ে আনার। যদি তার ফেসটা চেনা যায় তবে কেসটা সমাধানে অনেকটা সুবিধা হয়। সে পারত এটা সরকারি ফরেন্সিক টিমকে দিয়ে করাতে, কিন্তু সময়ের অভাবে রেজাল্ট সে তাড়াতাড়ি চায়। পরিবর্তে পেদ্রো তাকে স্টেলা ও কার্মেনের মৃতদেহের ছবি দিতে রাজি হয়। জোয়ানের আচমকা মনে পড়ে ড্রাগ ডিলারের সেই কথা, বলেছিল খুনির গাড়ির পিছনে লাগানো আছে ব্ল্যাক হ্যাট পরা মেয়ের একটা স্টিকার। সেই সেম পিকচার জোয়ান দেখে অ্যাডেলার ডিপ্লোমা ফাইলে। সোজা তারা যায় অ্যাডেলার বাড়ি। এইবার এক নতুন কথা তারা জানতে পারে। কুইনির সাথে অ্যাডেলার ব্রেকআপের পর তার বন্ধুত্ব হয়েছিল সেবাস্টিয়ান নামে একজনের সাথে। এই সেবাস্টিয়ানই ছিল তাকে উৎসাহ দিত বড় শহরে যেতে। মহিলাটি সেবাস্টিয়ানকে দেখেনি, কিন্তু জানতো লোকটা 5 স্টার হোটেলে কাজ করে। সে অ্যাডেলাকে সেই হোটেলের টাওয়েল গিফট করত। সেখানে স্পষ্ট লেখা থাকে সেই হোটেলের নাম, হোটেল মেদিউডিয়া। সেই হোটেলে গিয়ে পেদ্রো জানতে পারে তার পুরো নাম সেবাস্টিয়ান গালভেজ। কয়েক বছর আগেই তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তার ব্যবহার কম বয়সী মেয়েদের প্রতি খুব খারাপ ছিল। তার একটা স্যুটকেস হোটেলের স্টাফ রুমে এখনও পড়ে আছে। স্যুটকেসটা খুললে বের হয় একাধিক সেই কর্মসংস্থানের প্রচারপত্র, আর এসব পত্রিকা মৃত মেয়েদের কাছেও পাওয়া গিয়েছিল। পেদ্রো বুঝতে পারে মেয়েদের চাকরি খুঁজে দেওয়ার লোকটা আর কেউ নয়, এই সেবাস্টিয়ানই হয়। আরও জানা যায় যে এই লোকটার নামে পুলিশ ওয়ারেন্টও আছে। পুলিশ খুঁজছে গত 2 বছর ধরে, কিন্তু কোনো খোঁজ পায়নি। তাদের এমনিতেই সাসপেক্টের কোনো অভাব ছিল না, উপরন্তু আরেক নতুন সাসপেক্ট এসে জুটল। প্রথমে কুইনি, তারপর হ্যাট পরা ওই অজানা ভদ্রলোক, এবার সেবাস্টিয়ান। কিন্তু এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কে আসল খুনি। এই জন্যে তাদের অচিরেই খুঁজে বের করতে হবে সেবাস্টিয়ান আর ওই ভদ্রলোকটাকে। উপর থেকে আবার বড় অফিসারের চাপ ক্রমাগতই বাড়ছে তাদের উপর। কেসটা সমাধানের কোনো পরিষ্কার পথ না দেখতে পেয়ে জোয়ান খুব চিন্তায়। কিন্তু একদিন স্টেলা ও কার্মেনের মা তার সাথে দেখা করতে এসে কিছু এমন কথা বলে যা এই কেস সম্বন্ধিত প্রায় অনেকটা ধোঁয়াশা কেটে যায়। তো এখন প্রশ্ন হলো, সদ্য মৃত 2 মেয়ের মা জোয়ানকে কি বলতে এসেছে? তার সঙ্গে মারিনাও এসেছে, কিন্তু অনেকটা দূরেই সে দাঁড়িয়ে। মহিলাটি বলে তার মেয়ের বান্ধবী ছিল এই মারিনা। 2 দিন আগে তার সাথে হওয়া অপকর্মের কথা পুলিশকে বলতে সে লজ্জা পাচ্ছে বলেই ওর হয়ে সে বলতে এসেছে। বলে 2 দিন আগে কুইনি মারিনাকে লজে নিয়ে গিয়েছিল। 2 বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শারীরিক মিলনের জন্যে তারা প্রায় সেই লজে যেত। এতে মারিনার কোনো অসুবিধা ছিল না, কিন্তু শেষবার কুইনি তার সাথে যা করেছে তা একদম জঘন্যকর। হয়েছে ঠিক এমনটা, কুইনি মারিনাকে নগ্ন অবস্থায় বেডে বেঁধে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর একটা অন্য লোক এসে তার ছবি তোলে। জোয়ান প্রশ্ন করে, মারিনা কি লোকটার মুখটা দেখতে পেরেছিল? মহিলাটি বলেন না, কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করেছে যে লোকটা খুব দামি পারফিউম ইউজ করে। জোয়ানের বুঝতে দেরি হয় না যে এই হলো ওই স্যুট বুট হ্যাট পরার লোকটার কাজ। এরপর একথা পুলিশকে জানাতে চাইলে কুইনি মারিনাকে হুমকি দেয় এমনটা করলে সে তার নগ্ন ছবি শহরের সকলকে দেখিয়ে দেবে। এই জন্যে ভয়ে লজ্জায় সে কাউকেই কিছু বলেনি। ঠিক এমনটাই তার 2 মেয়ের স্টেলা ও কার্মেনের সাথেও ঘটেছিল।
সে খুব আশাবাদী জোয়ান তার 2 মেয়ের হত্যাকারীকে নিশ্চয়ই ধরবে। পরিষ্কার হয়ে গেল যে কুইনি অপরাধের সঙ্গে যুক্ত আছে, কিন্তু আসল অপরাধী ওই লোকটা কে? কুইনিকে তুলে নিয়ে গিয়ে ঠ্যাঙালেই উত্তর পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্যে মারিনাকে পুলিশের কাছে লিখিত নালিশ জানাতে হবে, যা মারিনার পক্ষে সম্ভব নয়। এমনিতেই সে ভেঙে পড়েছে, অর্থাৎ তারা কুইনিকে হাত দিতে পারছে না। কিন্তু ইতিমধ্যে একটা ভালো জিনিস ঘটে। জোয়ান খুঁজে পেয়ে যায় ওই ভদ্রলোককে। এই এলাকার একজন বড় শিল্পপতি। তার কারখানার সামনে শ্রমিকের আন্দোলন লেগেছে পারিশ্রমিক বাড়ানোর জন্যে। সেখানে আবার কুইনিকেও থাকতে দেখা যায়। জোয়ান খুব রেসপেক্টফুলি তার সাথে সাক্ষাৎ করে। লোকটা তার নাম আলফান্সো কয়েলস জানায়। হ্যান্ডশেক করার মাধ্যমে জোয়ান 2টো জিনিস অবজার্ভ করেছে। 1, ঘড়িটি তার ডান হাতে পরা, আর 2, দামি পারফিউমের গন্ধ। মারিনার নগ্ন ছবি তোলার লোকটা যে ইনি, এতে সন্দেহের আর কোনো বাকি থাকলো না। সময় নষ্ট না করে তারা সোজা যায় অফিসারের কাছে আর আবেদন করে শিল্পপতি কয়েলসের ব্লাড টেস্ট। কিন্তু অফিসার এতে ডিলে করায়। জোয়ান বেশ কয়েকদিন আগে ওই এলাকায় ডায়ান 6 গাড়ি চালকদের নামের একটা লিস্ট চেয়েছিল, যার রেজাল্ট অফিসার জানান যে সে এলাকায় একটাও ডায়ান 6 গাড়ি নেই। শুনে একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না? কারণ গতকাল রাতেই ব্ল্যাক হ্যাট পরিহিত স্টিকার লাগানো হোয়াইট ডায়ান 6 গাড়িটি পেদ্রোর চোখে পড়েছিল। সেটার পিছনে ধাওয়াও দিয়েছিল, কিন্তু চালাকি খাটিয়ে সেটা পালিয়ে যায়। এছাড়াও ভিকটিম পরিবারেরও একটা ইয়েলো ডায়ান 6 আছে। পেদ্রো বুঝতে পারে যে অফিসার শিল্পপতি কয়েলসকে বাঁচানোর চেষ্টা করছেন। পেদ্রো এর প্রতিবাদ জানালে অফিসার কথা ঘুরিয়ে বোঝান যে তিনিও এতে বাধ্য। তিনি তাদের সাজেস্ট করেন যে কয়েলসকে ঘেরাও করতে তাদের যথেষ্ট প্রমাণের প্রয়োজন হবে। বিনা প্রমাণে শুধু পোশাকের মিল থাকলেই এত বড় শিল্পপতিকে জেরা করা যায় না। এই ব্যাপারে জোয়ান সাইলেন্ট থাকে। পেদ্রোর সাথে প্রতিবাদে আগ্রহ দেখায় না বলে পেদ্রো জোয়ানের উপর একটু রেগে যায়। তার অতীতের এক ভুলের খোঁটা মারে। আসলে কয়েক বছর আগে জোয়ান একজন নিরপরাধকে গুলি মেরে হত্যা করেছিল। একথা শুনে জোয়ান মেজাজ হারায়। পেদ্রোর গলা টিপে ধরে বলে, সেটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার হাতে নয়, আমার পার্টনারের হাতে সেটা খুন হয়েছিল। যদি তুমি কোনো ভুল করো তবে সেটারও দায় আমি আমার ঘাড়েই নেব। তারপর গিয়ে তাদের মধ্যে শান্তি আসে। এরপর তারা মারিনার কল রেকর্ডিংস চেক করে, যেখানে মারিনা একটা লোকের সঙ্গে কথা বলতে পাওয়া যায়। মারিনা খুব ডেসপারেটলি তাকে একটা কাজ খুঁজে দিতে বলছে বড় শহরে। তার জন্য লোকটা তাকে দেখা করতে বলছে লজটায়। তারা বুঝতে পেরে যায় যে এটা সেবাস্টিয়ানের কাজ। মেয়েদের কাজ খুঁজে দেওয়ার নামে তাদেরকে অপহরণ করে অত্যাচার চালায়, আর মারিনাও সেই একই ফাঁদে পা রাখতে চলেছে। তারা তৎক্ষণাৎ ছুটে যায় ওই লজটায়। জেসাসকেও সঙ্গে নেয়। লজের মহিলাটির গলা চেপে পেদ্রো তাকে শাসায়, বলুন কোথায় সেবাস্টিয়ান? মহিলাটি প্রথমে কোনো উত্তর দেয় না। জোয়ান তাকে শান্তিতে বোঝায় যে ওই সেবাস্টিয়ান মেয়েদের কত কষ্ট দিয়ে নৃশংসভাবে হত্যা করছে, যা ভাবতেও আমাদের মাথা ঘুরে যায়। শেষমেশ মহিলাটি রাজি হয়। কাঁদতে কাঁদতে বলে, লাস্ট টাইম তারা গেটে যে ওয়াচম্যানটাকে দেখেছিল সেই হলো সেবাস্টিয়ান। পুলিশের ভয়ে সে এখানেই লুকিয়ে থাকে। আর ওই হ্যাট পরা ভদ্রলোকটা হলো শিল্পপতি আলফান্সো কয়েলস। জোয়ান ঠিক আইডিয়া করেছিল। মহিলাটি সেবাস্টিয়ানের থাকার গোপন স্থানটি তাদেরকে জানাতেই তারা তৎপর হয়ে ছুটে চলে ওই জায়গাটায়। ইতিমধ্যে প্রবল বৃষ্টিও শুরু হয়েছে। দুজনের রিভলভার হাতে খুব সাবধানে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ নেই। ঘরটা নোংরা আগোছালো হয়ে পড়ে আছে। খোঁজাখুঁজি করলে পায় নিখোঁজ অ্যাডেলার গলায় পড়ে থাকা সেই লকেটটা। সুতরাং অ্যাডেলাকেও সেবাস্টিয়ানই খুন করেছে। এছাড়াও একাধিক মেয়ের প্রমাণ সেখানে তারা পায়। ইতিমধ্যে হঠাৎ বাইরে থেকে জেসাস চিৎকার করে তাদের ডেকে দেয় যে পিছনে একটা গাড়ি পালাচ্ছে। তড়িঘড়ি তারাও গাড়িটার পিছনে ধাওয়া দেয়, কিন্তু কাদায় চাকা ফেঁসে গেলে তাদের গাড়িটা আটকে যায়। গাড়ি থেকে নেমে জেসাস তাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখায়, জলা জমির কাদামাটি দিয়ে সেই রাস্তা। কিন্তু হঠাৎ সামনে ঝাড়গুলো থেকে একটা গুলি ফায়ার হলে জেসাস আহত হয়ে পড়ে যায়। তাকে কোনো মতো সামলে জোয়ান ও পেদ্রো সামনে ঝাড়ের দিকে এগোয়।
ঝাড়ের মধ্যে অন্ধকার ও ধোঁয়াশায় কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ রেনকোট পরা একটা লোক তার সামনে এসে শটগান দিয়ে গুলি ফায়ার করলে জোয়ানের কাঁধে গুলি লাগে। ওই অবস্থাতেই জোয়ান হিম্মত না হেরে সামনে এগোয়। দেখে লোকটা পেদ্রোকে আহত করেছে, তাকে টেনে নিয়ে আসছে। জোয়ান বাম হাতে পকেট থেকে কুইনির সেই ছুরিটা বের করে আর চুপি চুপি সে লোকটার একদম পিছনে এসে হাজির হয়। লোকটা ভ্রুক্ষণেও বুঝতে পারেনি। পিছনে মুখ ঘোরাতেই জোয়ান ছুরি হাতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একাধিক ছুরির কোপ তার উপর বারংবার বসাতেই থাকে। শেষমেশ লোকটা নিস্তেজ হয়ে পড়ে। এই হলো লজের ওয়াচম্যান, না জানি কত মেয়েদের ধর্ষক ও খুনি সেবাস্টিয়ান। ব্রিজ থেকে পড়ে গিয়ে বাঁধের জলে তলিয়ে যায়। এরপর জোয়ান পাশেই দাঁড় করানো সেবাস্টিয়ানের হোয়াইট ডায়ান 6 গাড়িটার দিকে অগ্রসর হয়। গাড়ির পিছনের ডিকি খুলতেই বেরিয়ে আসে মারিনা। তার অবস্থা খুব শোচনীয়। ভয়ে আতঙ্কে জোয়ানকে জড়িয়ে ধরে। নারী হত্যাকারী এক শয়তান রাক্ষসের মুখ থেকে বেঁচে এসেছে। তারপরের দিন দেখা যায় জোয়ান, পেদ্রো ও জেসাস প্রায় সুস্থ হয়ে উঠেছে। কুইনিকে পুলিশ গ্রেপ্তার করে। নাবালিক মেয়েদের মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের নোংরা ছবি তুলতে এবং সেবাস্টিয়ানের সঙ্গে খুনের ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার জন্যে। এতে শিল্পপতি কর্লসেরও বড় হাত থাকে, কিন্তু শক্ত প্রমাণের অভাবে এবং ক্ষমতার জোরে তিনি বেঁচে যান। কিন্তু বেশিক্ষণ না, কারণ ওই রিপোর্টার যাকে পেদ্রো দায়িত্ব দিয়েছিল ফটোটা জুম আউট করে আনতে, সেই ফটোটায় দেখলে স্পষ্ট বোঝা যায় যে ক্যামেরাম্যানের ডান হাতে হাতঘড়ি পরা। আর সবাই জানে ডান হাতে কে হাতঘড়ি পরে, আলফান্সো করেলস। সুতরাং প্রমাণিত হয়ে যায় যে আলফান্সো করেলসও সেবাস্টিয়ান ও কুইনির সাথে ষড়যন্ত্রে মিলিত ছিল। রিপোর্টার আর একটা কথা বলে, পেদ্রো তাকে যে নেগেটিভটা দিয়েছিল সেটা খুব রেয়ার একটা ফিল্ম, যা সাধারণত পর্নোগ্রাফিতেই ব্যবহার হয়। সুতরাং কুইনি সেসব ছবিগুলো বেচত। তো এখন অন্তিম প্রশ্ন হলো যে কিভাবে কুইনি, সেবাস্টিয়ান ও করেলস একসাথে একাধিক মেয়েদের শোষণ ও স্বীকার করার পরেও না তাদের পরিবারের সন্দেহ হয়, না পুলিশ এই ব্যাপারে জানতে পারে। এই ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড ছিল করেলস। তার হয়ে কাজ করত কুইনি এবং সেবাস্টিয়ান। হ্যান্ডসাম কুইনির কাজ ছিল স্কুলের মেয়েদের মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে লজে নিয়ে যাওয়া, সেখানে জোর করে তাদের ছবি তোলার পর ব্ল্যাকমেল করত। এরপর মেয়েরা কুইনির দ্বারা প্রেমে ধোঁকা এবং লজ্জাজনক হেনস্থা খাওয়ার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়ত, আর কাউকেই সে কথা জানাতো না। চাইতো এই এলাকা ছেড়ে কোনো বড় শহরে থাকতে। আর এরই সুযোগ নিয়ে সেবাস্টিয়ান তাদের চাকরি খুঁজে দেওয়ার নামে গোপনে তাদের সঙ্গে দেখা করত। পরিবার জানতো যে মেয়ে কাজে বড় শহরে গেছে। আসলে সেবাস্টিয়ান তাদের অপহরণ করে তার গোপন আড্ডায় বন্দি করে রাখত, আর বেশ কয়েকদিন ধরে না খাইয়ে তাদের উপর ক্রমাগত শারীরিক নির্যাতন চালাতো। এতে কুইনি হয়তো যুক্ত নাও থাকতে পারে, কেননা তার ব্লাড গ্রুপ ম্যাচ খায়নি। মন ভরে গেলে অন্তিমে ক্রূর ও নৃশংসভাবে হত্যা করে জলাশয়ে ফেলে দিয়ে আসত। উপরন্তু এখানকার পুলিশ ছিল অকর্মক। ফলে একাধিক মেয়ে বছরের পর বছর এদের হাতে শিকার হতে থাকত, যেমন এডেলা, বেত্রিস, এস্টেলা ও কার্মেন। এবং মারিনা একদম অন্তিম ক্ষণে বেঁচে যায়। যাই হোক, কেস সমাপ্ত হয়। জোয়ান খুব খুশি। ওই রিপোর্টার পেদ্রোকে একটা পুরনো ফটো দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে জোয়ান এক বিক্ষোভকারীকে গুলি মেরে হত্যা করেছে, যা দেখায় যে জোয়ান ফাসিস্ট সরকারের শাসনে এক নির্মম অত্যাচারী পুলিশ ছিল। পেদ্রোর মনে পড়ে যায় ওই মহিলাটির কথা। জোয়ানের চোখে চোখ রেখে বলেছিল, আপনার অপেক্ষায় আপনার মৃতরা। দেখছিলেন স্প্যানিশ ক্রাইম ইনভেস্টিগেশন মুভি মার্শল্যান্ডের এক্সপ্লেনেশন। জোয়ান রবলেসের চরিত্রে অভিনয় করেন জাভিয়ার গতরেজ এবং পেদ্রো সুরেজের চরিত্রে রাউল আরেভালো। কেমন লাগলো মুভিটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার। আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেল সিনেমালয়কে সাবস্ক্রাইব।